আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে তোমাদের সাথে আমি কোয়ান্টাম সংখ্যা নিয়ে আলোচনা করব। আমাদের রসায়ন প্রথম পত্রের গুণগত রসায়নের খুবই একটা গুরুত্বপূর্ণ টপিকস, যেখান থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় সব সময় কোশ্চেন আসে। হ্যাঁ, মানে একটা বছরও তুমি পাবো না যে বছরে এই কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের কোশ্চেন আসে নাই। সো এই টপিক্সটা আমি খুব ইজিলি তোমাদেরকে আজকে শিখিয়ে দেওয়ার ট্রাই করব। যারা জানো তারা আশা করি ক্লাসটা করলে আরও নতুন নতুন কিছু শিখতে পারবা, আর যাদের একটু বেসিকের প্রবলেম আছে তো তারা আশা করি আজকে ক্লাসটা এখন যদি তোমরা করো ইনশাল্লাহ সর্বোচ্চ যতটুকু তোমার কম এফোর্ট দিয়ে শেখা যায় সেটাই আজকে আশা করি আমি চেষ্টা করব তোমাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য। তো চলো ক্লাসটা আমরা শুরু করে দিই। আচ্ছা, তো দেখো আমাদের কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমি যদি বলি, আমরা জানি কোনো একটা পরমাণুর একটা ইলেকট্রনকে প্রকাশ করতে যা যা প্রয়োজন হয় তাকে আমরা কি বলি? কোয়ান্টাম সংখ্যা। আমি যদি আরও সহজ করে বলে দিই, একটা কী লাগে একটা ইলেকট্রনকে প্রকাশ করতে। আমি যদি একটা মোলের ইলেকট্রন বিন্যাস করি, সাপোজ মনে করো, আচ্ছা এটা আমি একটু উপরে দিই, এখন লাগতেছে না, ওকে। সাপোজ মনে করো আমি যদি এখন বলি সোডিয়াম একটা পরমাণু, আমাদের জানি সোডিয়ামের হচ্ছে 11 পারমাণবিক সংখ্যা। তো আমি যদি ইলেকট্রন বিন্যাসটা করি, কী কী আছে দেখো, 1s2 2s2 2p6 3s1। তো অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে এস পি আবার পিতে 6টার পরে কেন আবার 3s-এ গেল। সো এই জিনিসগুলো হচ্ছে আমাদের কোয়ান্টাম সংখ্যা। হ্যাঁ, এগুলো আমরা আসলে আজকের আলোচনায় ক্লিয়ার করব। তো প্রথমেই কোয়ান্টাম সংখ্যা বললাম, একটা পরমাণু একটা ইলেকট্রনকে প্রকাশ করতে যেই রাশির প্রয়োজন হয়, 4টা রাশি অ্যাকচুয়ালি প্রয়োজন হয়। তো কী কী রাশিগুলো একটু আলোচনা করি। পরমাণুর আকার, পরমাণুর আকৃতি, ঘূর্ণন দিক এবং হচ্ছে ত্রিমাত্রিক দিক বিন্যাস। তো এই 4টাকে আমরা কি বলি? একত্রে কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা হচ্ছে আমার 4 প্রকার। দেখো এখানে লেখা আছে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার, ঠিক আছে? একটা এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। 4 প্রকার মধ্যে কী কী আছে? প্রথমেই আছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যা, ঠিক আছে, যেটাকে আমরা ইংলিশে বলি প্রাইমারি কোয়ান্টাম নাম্বার। সো ইংলিশ টার্মগুলোও শিখতে হবে আমাদের। কেন? আমাদের অনেক সময় ভর্তি পরীক্ষায় ইংলিশ টার্মগুলোও দিয়ে দেয়। সো প্রাইমারি কোয়ান্টাম সংখ্যাটা কী খেয়াল করি, যে আমি যে সোডিয়ামের ইলেকট্রোবিন্যাসটা করলাম, এই সোডিয়াম ইলেকট্রোবিন্যাসে লিখলাম 1s2 2s2 3s1। এই 1 2 যেগুলো আমাদের সংখ্যাগুলো, এগুলো হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা 1 2 3, ঠিক আছে? প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি, স্মল এন দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? মানে যতগুলো প্রধান শক্তি স্তর প্রবেশ করে, ইলেকট্রন যতগুলো প্রধান শক্তি স্তর প্রবেশ করে তাকে আমরা বলি প্রধান কোয়ান্টাম সংখ্যা। তো তোমাকে দেখো ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসতে পারে প্রধান কোয়ান্টাম সংখ্যা কে আবিষ্কার করছেন? তো আমাকে অবশ্যই খুব ইজিলি আমি আনসার দিতে পারি, যে শক্তি স্তর আবিষ্কার করছেন সেই প্রধান কোয়ান্টাম সংখ্যা আবিষ্কারক। তো শক্তি স্তর আবিষ্কারককে সবাই জানি আমরা, বিজ্ঞানী নিলস বোর। তাই নিলস বোর হচ্ছেন এই প্রধান কোয়ান্টাম সংখ্যার আবিষ্কারক। আচ্ছা, তো প্রধান কোয়ান্টাম সংখ্যা নিয়ে আসলে প্রবলেমটা কারো বেশি হয় না, কারণ আমরা ইজিলি 1 2 সংখ্যা দেখেই বুঝে ফেলতেছি। হ্যাঁ, আমাদের এমসিকিউ যতটুকু আসলে বোঝা দরকার। বাট সমস্যাটা হয় তারপরে যখন আমরা যাব সহকারী কোয়ান্টাম সংখ্যা। সো সহকারী কোয়ান্টাম সংখ্যা নিয়ে যদি আমি দেখি, সরি, আচ্ছা, তারপর 2 নম্বর কী বললাম আমি? সহকারী কোয়ান্টাম সংখ্যা। সো খেয়াল করো, এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা হচ্ছে আমাদের ইংলিশে একটা নাম আছে, বলা হয় অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। সো এটা আমাকে মাথায় রাখতে হবে। কি বলে? অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, বা আরেকটা নামও বলা হয়, সেটাকে বলা হয় সাবসিডারি কোয়ান্টাম নাম্বার। কি বলা হয়? সাবসিডারি। সো এই নামগুলো আসলে আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ অনেক সময় ভিন্ন নামে আসতে পারে। সো এই সহকারী কোয়ান্টাম সংখ্যাটা ডিপেন্ড করে হচ্ছে তোমার আবার প্রধান কোয়ান্টাম সংখ্যার উপর, ঠিক আছে? আমরা এইভাবে বলি, সহকারী কোয়ান্টাম সংখ্যাকে এল দ্বারা প্রকাশ করি। এল ইজ ইকুয়াল টু হচ্ছে n-1 ইনক্লুডিং 0, মানে 0 সহ। কি বললাম? 0 সহ n-1। সো সাপোজ মনে করো n এর মান হচ্ছে 3। n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কি হবে? তাহলে l এর মান হবে 0 1 2। এইভাবে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যাগুলোকে সিম্পলিফাই করি। তো খেয়াল করো, আবার আমরা জানি, এটাকে তাহলে একটু আমি রাখি এইদিকে, এল এর মান যদি তোমার 0 হয় তো আমরা তাকে বলি এস অরবিটাল। এখন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে অরবিট কি আর অরবিটাল কি? অরবিট হচ্ছে প্রধান শক্তি স্তর, আর অরবিটাল হচ্ছে
পরমাণুর যেই জায়গায় ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি। তো একটা তোমার যে পরমাণু একটা আছে, শক্তি স্তর আছে, ইলেকট্রন কিন্তু সব জায়গায় থাকে না, দেখবে কয়েকটা জায়গায় ইলেকট্রন আছে আর বাকি ম্যাক্সিমাম জায়গায় কি আছে, খালি আছে। সো যেই জায়গাগুলো ইলেকট্রন থাকার প্রাপ্তির সম্ভাবনা সবচেয়ে বেশি, সো এমনও বলা হয় অনেক সময়, আমরা যদি একটা সংখ্যা লিখি, অরবিটাল ইলেকট্রন প্রাপ্তির সম্ভাবনা হচ্ছে 90 থেকে প্রায় 95%, তাকে আমরা বলি অরবিটাল। তো এল এর মান যদি 0 হয় তাহলে আমরা তাকে বলবো কি অরবিটাল, এস অরবিটাল। এল এর মান যদি 1 হয় তাহলে বলবো আমরা পি অরবিটাল। আর এল এর মান যদি আমার 2 হয় তাহলে বলবো আমরা ডি অরবিটাল। এই জিনিসটা আমাকে একটু মাথায় রাখতে হবে। এখন দেখো এখান থেকে একটা এমসিকিউ আসে, যেমন যেটা ভেরি ভেরি আমাদের ইম্পর্ট্যান্ট। সো আমাদের খেয়াল রাখতে হবে যে কোশ্চেন কী টাইপের আসে, এগুলাই বেশি বেশি সলভ করতে হবে। যে একটা আসে আমাদের কোশ্চেন 2D সম্ভব কিনা, 2D সম্ভব কিনা, এমসিকিউ এর মধ্যে আসে। সো খেয়াল করো 2D যদি হয়, এন এর মান কত এখানে আমরা বুঝে দেখছি, এন এর মান হচ্ছে 2। এন এর মান যদি 2 হয়, আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা থেকে কী জানলাম, এল এর মান কী কী হইতে পারে, তাহলে এল এর মান হইতে পারে 0, 1। এল এর মান যদি 0 হয় তাহলে হয় এস, এল এর মান যদি 1 হয় তাহলে হয় পি। কিন্তু এল এর মান যদি 2 হইতো তাহলে হইতো ডি। কিন্তু এন এর মান যদি 2 হয় তাহলে এল এর মান কি 2 হওয়া সম্ভব? মাত্র আমরা দেখলাম এল এর মান হবে এন এর থেকে 1 কম, তার মানে 2D কিনা সম্ভব না। তোমাকে যদি বলতো 3D সম্ভব কিনা, তো খেয়াল করো 3D কি সম্ভব কিনা, এখন খুব দ্রুত আনসার দিতে হবে। এন এর মান যদি 3 হয়, এল এর মান কি 2 হওয়া পসিবল, তা অবশ্যই 3D সম্ভব। সেই সম্ভব অসম্ভব কিনা এটা থেকে একটা কোশ্চেন আমাদের আসে। এখন যদি আমাকে প্রশ্ন করা হয় যে তাহলে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার একটা গাণিতিক সমীকরণ বা প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা শিখছিলাম, এটা একটা গাণিতিক সমীকরণ কী ছিল। সো আমি লিখতেছি, সমস্যা নাই, বাট এটাকে আবিষ্কার করছেন এটা একটু জানা জরুরি। যেন সহকারী কোয়ান্টাম সংখ্যা কে আমাদের আবিষ্কার করেন, প্রধান কোয়ান্টাম সংখ্যা কিছু নয় বলে আসলাম। প্রধান কোয়ান্টাম সংখ্যা আমাদের আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী কে, নিলস বোর। সো সহকারী কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করছেন বিজ্ঞানী সোমারফিল্ড। সো সবাই একটু খেয়াল রাখবা, এমসিকিউ অবশ্যই লাগবে, বিজ্ঞানী সোমারফিল্ড। সোমারফিল্ড সে আবিষ্কার করছেন প্রধান কোয়ান্টাম সংখ্যার গাণিতিক সমীকরণ। খেয়াল করো গাণিতিক সমীকরণটা হচ্ছে বোরের সমীকরণ, যেটা এমভিআর সমান সমান NH/2π। এটা হচ্ছে আমার প্রধান কোয়ান্টাম সংখ্যার গাণিতিক সমীকরণ, এমভিআর সমান সমান NH/2π। এটা সবাই জানি, বাট সহকারী কোয়ান্টাম সংখ্যাটা কী হবে এটা একটু লেখা দিই, যে এমভিআর সমান সমান এন এর জায়গায় হবে √L × L+1 H/2π। তো আশা করি সবাই বুঝতে পারছো। এটা নিয়ে একটা ডিটেলস আলোচনা করবো আমি সামনে, চৌম্বক কোয়ান্টাম সংখ্যায় যায়। হ্যাঁ, তো আমরা পরেরটাতে চলে যাই, একটু দ্রুতই করি। পরেরটা আছে আমাদের 3 নাম্বার, চৌম্বক কোয়ান্টাম সংখ্যা। তো এই চৌম্বক কোয়ান্টাম সংখ্যার ইংলিশে কি বলা হয়, এটাকে বলা হয় ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। আচ্ছা, তো ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, সো আমি যদি একটু ইংলিশ টার্মটা দেখি, তো এটার নাম হচ্ছে ম্যাগনেটিক। এই ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারটা খেয়াল করো, এইখানে আমার আসলে কী কী জানা দরকার। এই যে আমার যে কিছুক্ষণ আগে যে আমরা দেখছিলাম 2p লেখার পরে আমি 6 দিছিলাম, তাই না, তারপরে আবার 3D 10 দিই, এই 10, 6 এইগুলো কোথেকে আসছে, এইটাই হচ্ছে আমার চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে আমি জানতে পারি। সো খেয়াল করো এটার মান হচ্ছে এম, এম এর মান হয় 0 সহ ±L। তো খেয়াল করো যদি L এর মান 2 হয় তাহলে এম এর মান কি হবে, -2, -1, 0, +1, +2। তো সবাই খেয়াল করছি এল এর মান 2 মানে আমি কিছুক্ষণ আগেই বলে আসছিলাম, এল এর মান 2 মানে হচ্ছে আমার ডি অরবিটাল, তাই না। তাই খেয়াল কর ডি অরবিটাল কয়টা ভাগে ভাগ হইল, 5টা, 1, 2, 3, 4, 5, -2, -1, 0, +1, +2। এখন নিশ্চয়ই বুঝতে পারছো ডিতে কেন আমরা এই 5টা ভাগে ভাগ করি। এটা কই থেকে আসছে, আমার চৌম্বক কোয়ান্টাম সংখ্যা থেকে আসছে, ঠিক আছে। তো এখন যদি আবার যদি বলি যে এখানে আমার এল এর মান যদি 1 হইতো, সাপোজ এল এর মান যদি 1 হয় তাহলে আমার এম এর মানটা কী হবে,
সূত্র থেকে আসতেছে 0 সহ প্লাস মাইনাস 1, তার মানে আসতেছে আমার -1 0 +1। তো খেয়াল করে কয়টা ভাগে ভাগ হইল? 3টা। তো এই জন্য পিতে আমরা কি 3টা ভাগে ভাগ করি। সো এরপর ইলেকট্রন আসতেছে এইরকম করে। ওইটা পরে আমাদের পরে বুঝবো আমরা ইলেকট্রন কীভাবে আসতেছে, এটা পরের হিসাব। সো নিশ্চয়ই বুঝতে পারলাম চুম্বক কোয়ান্টাম সংখ্যা এটা। তো চুম্বক কোয়ান্টাম সংখ্যার কাজটা কি? ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস সে কী করতেছে? নির্ধারণ করতেছে ইলেকট্রনের ত্রিমাত্রিক দিকবিন্যাস। ওকে, আমার লাস্ট যেটা আছে সেটা হচ্ছে 4 নম্বর স্পিন কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, স্পিন কোয়ান্টাম সংখ্যা। এই স্পিন, আচ্ছা সরি, আমার আগে একটা বাকি ছিল কথা বলার, সেটা হচ্ছিল এই চুম্বক কোয়ান্টাম সংখ্যা আবিষ্কার করেন, এটা তো আসলে জানা উচিত যেহেতু আমরা আগে দুটো জেনে আসছি। এই চুম্বক কোয়ান্টাম সংখ্যা আমি আবিষ্কার করছেন বিজ্ঞানী জিম্যান, ঠিক আছে, এটা আবিষ্কার করেন। সেটা একটু আমরা জানে রাখবো, আমাদের এমসিকিউ আসতে পারে। দেখো স্পিন কোয়ান্টাম সংখ্যাকে এস দ্বারা প্রকাশ করি। তো আমরা তো জানি এস এর মান হয় +1/2 অথবা -1/2, মানে একটা হচ্ছে পজিটিভ স্পিন আর একটা হচ্ছে নেগেটিভ স্পিন। পজিটিভ স্পিনকে বলি +1/2, নেগেটিভ স্পিনকে কি বলি -1/2। তো খেয়াল করো এই যে আমার মনে করো যে 3s2, এখানে যে এসে কয়টা ইলেকট্রন আসছে? আমার 2টা। এই 2টার মধ্যে একটা কিন্তু কি থাকে, এভাবে আমরা দিই পজিটিভ, আর একটা কী দেয় নেগেটিভ। সো আশা করি সবাই 4টা কোয়ান্টাম সংখ্যা বুঝতে পারলা। কিন্তু এখন এই কোয়ান্টাম সংখ্যা থেকে আমাদের এমসিকিউটা কীভাবে আসবে সেটা যদি একটু আমরা আলোচনা করি। 4টা যেহেতু আলোচনা করলাম, সাপোজ মনে করো তোমার পরমাণু তৃতীয় কক্ষপথ বললো, তাহলে এন এর মান কত? এন এর মান হচ্ছে 3। এন এর মান 3 হলে খেয়াল করো এল এর মান কত হইতে পারে? 0 1 2। এল এর মান যদি 0 হয়, এটা হচ্ছে এল এর মান, ঠিক আছে, এটা হচ্ছে আমার এল। এম এর মানটা দেখি, এল এর মান 0 হলে এম এর মান 0, এল এর মান 1 হইলে -1 0 +1, তাই তো এমন আসতেছে। আচ্ছা, এল এর মান যদি 2 হয় তাহলে আমার এম এর মান কত আসতেছে? -2 -1 0 +1 +2। আরেকটা, তাহলে আমার দেখো এন গেল, এল গেল, এম গেল, আরেকটা হচ্ছে আবার এস। তো এস দেখো এখানে 0 না, তার মানে +-1/2। এখানে 3টা আছে, তার মানে কি +-1/2, কয় রকম? 3টার মধ্যে। আর এখানে কয়টা আছে? 5টা ভাগ আছে, তাই 5টা উপশক্তি স্তরে আমার +-1/2 × 5। তো খেয়াল করো এখানে আমার ইলেকট্রন হচ্ছে টোটাল 2টা, এখানে হচ্ছে 6টা, এখানে হচ্ছে 10টা। সো এইটা আমার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউ। এস অরবিটালে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা। পিতে থাকতে পারে কয়টা? 6টা। ডিতে থাকতে পারে 10টা। আর তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে কয়টা? আর যদি তৃতীয় শক্তি স্তরের কথা বলি তাহলে দেখো সবগুলো যোগ করলে আসে 18টা। তো এইটা আমাকে জন্য লাগবে যে তৃতীয় শক্তি স্তরে সর্বমোট 18টি ইলেকট্রন থাকতে পারে। কিন্তু এটা তো আমি একটা বড় করে দেখলাম, তাই না? আমি যদি এমসিকিউ শর্টকাট শিখাই দিই তোমাদেরকে, দেখো এখন দেখো আমরা শর্টকাট আলোচনা করি। ভর্তি পরীক্ষায় আমার যে কাজটা করতে হবে সব কিছুরই শর্টকাট জানতে হবে, যে শর্টকাটে কীভাবে দ্রুত আনসার করা যায়, কারণ আমাকে তো টাইম বাঁচাইতে হবে, ঠিক আছে? আমি যদি অল্প টাইমের মধ্যে দিয়ে দিতে পারি এটা আমার জন্য বেটার। সো আমি দেখো বলি, যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান এন হয়, যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান কী হয় আমার? এন হয়। এন যদি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান দেওয়া থাকে, প্রধান কোয়ান্টাম সংখ্যা, তাহলে ওই শক্তি স্তরে সর্বমোট ইলেকট্রন থাকতে পারে 2n²। কয়টা? 2n² হচ্ছে সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা। তো কিভাবে একটু খেয়াল করে আসো, আগের এন এর মান কত ছিল? 3। তাহলে সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা কত হয়? 2n², তাহলে 3² × 2, দ্যাট মিনস 18। দেখো মিলছে, আমাদের আসছিল 18টা, বড় করে এখানে শর্টকাটও 18টাই আসতেছে। এখন তোমাকে বলো না আমার অরবিটাল টোটাল কয়টা ছিল? দেখো অরবিটাল কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তো টোটাল অরবিটালের সংখ্যা হচ্ছে শুধুমাত্র n²। অরবিটাল কয়টা থাকে? n² সংখ্যক। তো খেয়াল করো এখানে n এর মান কত ছিল? 3। তাহলে অরবিটাল কয়টা হবে? n² মানে 3²। দেখছো 9টা আসছে। দেখো সূত্রের মাধ্যমে আমরা এটা বের করে ফেলতেছি। কিন্তু যদি প্রধান কোয়ান্টাম সংখ্যা না দেওয়া সহকারী কোয়ান্টাম সংখ্যা আমার দেওয়া থাকে, সেই ক্ষেত্রে সর্বমোট ইলেকট্রন হবে, তো
আমি এটাকে বলতে পারি এইভাবে যে সহকারী কোয়ান্টাম সংখ্যা দেওয়া থাকলে সহকারী কোয়ান্টাম সংখ্যা যদি দেওয়া থাকে তাহলে আমার সর্বমোট ইলেকট্রন কয়টা হবে? আমার সর্বমোট ইলেকট্রন হবে 2 × 12+1। এল এর মান অবশ্যই দেওয়া থাকবে, সেটা একটু আমরা মাথায় রাখবো। 2 × 12+1 এই সূত্রগুলো আমাকে অবশ্যই একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা একদম মাস্ট, এটা জানা খুবই জরুরি। এখন কোয়ান্টাম সংখ্যা যেহেতু বলে ফেলছি, এস পড়লাম ক্লিয়ার হইলো, পি পড়লাম ক্লিয়ার হইলো, ডি ক্লিয়ার হইলো, এফও ক্লিয়ার হইলো, বাট এদের আকৃতিটা কি আরেকটা ইম্পর্টেন্ট এমসিকিউ। সো আকৃতিটা যদি আমি একটু হালকা আলোচনা করে বলে দিই, এস অরবিটাল হচ্ছে আমার গোলাকার, গোলাকার কিংবা এটাকে আমরা বলি বর্তুলাকার। পি অরবিটাল যেটা আছে এটা হচ্ছে ডাম্বেল আকার। তো আমাকে টাইকা দেখা দিতে হবে। এটা তিনটা পার্ট আছে, একটা পিএক্স, পিওয়াই, পিজেড। তো আমি যদি পিএক্স বলি তাহলে খেয়াল কর এক্স অক্ষ বরাবর লোবটা থাকবে, এই যে এটাকে আমরা বলি লোব, হ্যাঁ, ডাম্বেলের মতো দেখতে যেটা। আর ওয়াইয়ের সময় ওয়াই অক্ষ বরাবর থাকবে লোবটা। এখানে কিন্তু আরেকটা অক্ষ আছে জেড অ্যাক্সিস, এটা এইভাবে থাকে। আর একটা আছে পিজেড, জেড অক্ষ বরাবর আমার এই লোবটা থাকবে, ঠিক আছে? এটা হচ্ছে পিজেড। এক্স ওয়াই অক্ষ আগের মতোই আছে। তাহলে যে পিউ এক্স, পিওয়াই, পিজেড তিনটা ভাগে ভাগ করা। কোন অরবিটাল? পি অরবিটাল, ঠিক আছে? আরেকটা বাকি আছে ডি অরবিটাল। তো ডি অরবিটাল হচ্ছে ডাবল ডাম্বেল আকার, ডাবল ডাম্বেল আকার। এখন ডি অরবিটালের ডাবল, এখানে আমাকে একটু জায়গা দেখাই। এখানে 5টা ভাগে ভাগ হবে। একটা হচ্ছে ডি অফ এক্স ওয়াই। সো খেয়াল করো ডি অফ এক্স ওয়াই, এটা এক্স অক্ষ, এটা এক্স এক্সিস, ওয়াই এক্সিস হইলে এদের মাঝ বরাবর আমার লোবগুলো অবস্থান করবে। খেয়াল করো এদের মাঝ বরাবর। এখন কিন্তু খেয়াল করা, পি অরবিটালে কিন্তু অক্ষকে ছেদ করছিল, এখানে কিন্তু অক্ষকে ছেদ করে নাই। ডি অফ ওয়াই জেড, ডি অফ ওয়াই জেড যদি বলি তাহলে এটাকে আমরা ওয়াই ধরি, আমাদের সুবিধার জন্য এটাকে জেড ধরি। এদের অক্ষের মাঝ বরাবর অবস্থান করবে, অক্ষকে কী করবে না? ছেদ করবে না। আরেকটা আছে ডি অফ জেড এক্স। তাহলে জেড এক্স খেয়াল করে এটাকে জেড ধরি, এটাকে এক্স ধরি, এর মাঝ বরাবর আছে। আচ্ছা, 3টা হইলো, আর 2টা বাকি আছে, তাই তো? আচ্ছা, দেখাই দিচ্ছি আমি। তারপরটা হচ্ছে আমার ডি অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এখানে কি হবে? এক্স আর ওয়াই অক্ষকে সে ছেদ করবে লোবগুলা, ডাবল ডাম্বেল, তাই না? সো এটা আমার এমসিকিউ, এটা বারবার আসে। এটা উভয় অক্ষকে কী করতেছে? আমার ছেদ করতেছে। আমাদের লাস্ট যেটা আছে ডি অফ জেড স্কোয়ার, এখানে একটা মাঝখানে একটা অঞ্চল আছে যেখানে ইলেকট্রন থাকে না, একে আমরা বলি নোট, যেখানে ইলেকট্রন থাকে না, তার উপরে আর নিচে লোবগুলা বিস্তৃত থাকে। সো এই 5টা চিত্রটা আমাকে দেখে রাখতে হবে, কোনটা দেখতে কেমন কোশ্চেন আসতে পারে। তো খেয়াল করো কোয়ান্টাম সংখ্যা রিলেটেড যে কোশ্চেনগুলো ছিল সবগুলো আশা করি আমার ক্লিয়ার হয়ে গেছে। এখন এটার সাথে রিলেটেড আরেকটা টপিক্স আছে, সেটা হচ্ছে ইলেকট্রন বিন্যাস নীতি। বাট আজকে আমরা নীতিটা পড়বো না, জাস্ট কোয়ান্টাম সংখ্যাটা দেখাইলাম, এখান থেকে যে টাইপের কোশ্চেন আসতে পারে সেটাও দেখাইলাম। আশা করি সবাই বুঝতে পারছো। সেইগুলো এখন যদি এবার বাসায় আমরা প্র্যাকটিস করি, হয়তো আমরা এটার সম্বন্ধে একটা ভালো ধারণা পাবো। বাট অবশ্যই ক্লাসে আরও ডিটেলসে আরও বিস্তারিত আলোচনা করা হবে। সো আশা করি তোমরা সেখানে আরও ভালো করে বুঝতে পারবে। সবার আসসালামু আলাইকুম।